আচ্ছা, আমি একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। আমরা তো ইউকে রিসেন্টলি যে লোকাল ইলেকশন দেখলাম। এখন আমরা যারা স্কিল ওয়ার্কার আছি এই ক্ষেত্রে একটু টেনশনে আছি। কারেন্টলি ইলেকশন নিয়ে, তারপরে হলো রেজাল্ট নিয়ে, রিফর্ম ইউকে, প্রগ্রেসিভ। এখন আমাদের যে ইস্যুটা, যেটা যারা অলরেডি 3 ইয়ার্স 4 ইয়ার্স কমপ্লিট করে গেছি, তারা তো একটু ভয়ে আছি যে রিফর্ম ইউকে তো এখন আসবে না, বাট কি মনে হচ্ছে গভর্নমেন্টকে দেখে বা তাদের এখন যে পলিসি মেকার বা চেঞ্জিং প্রাইম মিনিস্টার শাবানা মাহমুদ, আপনার অভিমতটা কি মনে হচ্ছে? আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি আর কি এই মুহূর্তে ওভারঅল সিচুয়েশনটা। প্লিজ একটু আমাদেরকে একটু হোপ, আশা বা নিরাশা বা কি অবস্থা হবে, আদৌ কি থাকবে কি থাকবে না, এটা নিয়ে একটু আপনি একটু ওভারঅল আমাদেরকে একটু আইডিয়া দিবেন কি প্লিজ? ধন্যবাদ। আমার যেটা মনে হচ্ছে যে আপনি আর্ন সেটেলমেন্ট, যেটা সরকারের যেটা কনসালটেশন কিছুদিন আগে শেষ হয়েছে, নভেম্বরে শুরু হয়েছিল এবং 12th of February শেষ হয়েছে, সেটা হচ্ছে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 years to 10 years হবে কিনা। এই যে আর্ন সেটেলমেন্টের উপরে বোধহয় আপনি আমাকে জানতে চাচ্ছেন। তা আর্ন সেটেলমেন্টের ব্যাপারটা হচ্ছে যে কনসালটেশন হয়ে যাওয়ার পরে এপ্রিলে যে কিন্তু এটার উপরে একটা ফাইনাল ডিসিশন দেওয়ার কথা ছিল যে এটা 5 years থেকে 10 years বেজ লাইন করা হবে কিনা। এবং এর ভিতরে জানেন যে কেউ যদি 12 মান্থের বেশি যদি কেউ বেনিফিট নেয়, তখন তাদের জন্য একরকম হবে, 12 মান্থের নিচে যদি হয় একরকম হবে। 12,500 তাদের ম্যান্ডেটে 1 বছরের ইনকাম থাকতে হবে। এটাকে মানে তাদেরকে আর্ন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, তাদের গুড ক্যারেক্টার থাকতে হবে, তাদের ইনকাম থাকতে হবে। এই বিষয়গুলো মূলত এই আনসেটেল ভিতরে আনা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে অ্যাসাইলাম যারা লো স্কিল ওয়ার্কারে আছে, লেভেল 3-4, তারা যেরকম কেয়ার ওয়ার্কার সহ অন্যান্য যারা লেভেল 6-এর নিচে, তাদেরকে 15 ইয়ার্স অপেক্ষা করতে হবে, ওয়েটিং টাইম হবে, তারা এই আইএলআর পাবে। এখন এটা হচ্ছে পরিবর্তনের মূল বিষয়। তো সেটার উপরে এখন ডিসিশন নেওয়ার ব্যাপারে যেটা বলা হয়েছে, যে কনসালটেশনে কিন্তু প্রচুর ইন্ডিভিজুয়াল যারা, তারা কিন্তু পার্টিসিপেট করেছে। তা কনসালটেশনের নিয়মটা হচ্ছে যে কনসালটেশন হওয়ার পরে এই কোশ্চেন আনসারগুলো তারা অ্যাসেস করবে। অ্যাসেস করার পরে এটা দুইটা অ্যাসেস করবে। একটা হচ্ছে যে আপনার ইকোনমিক যে রিস্ক অ্যাসেসমেন্ট দেখবে তারা, দেখার পরে তারা যে একটা ডিসিশন নেবে। এবং সেটা এপ্রিল থেকে এটা পিছিয়ে গেছে সেপ্টেম্বরে থেকে এটা তারা ডিসিশনে জানাবে যে এই বেস লাইন ফর কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট সেটা 10 ইয়ার্স হবে কিনা ফ্রম 5 ইয়ার্স। অতএব আমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা কবে থেকে কার্যকরী হবে। যদি এটা হয় সেটা সেপ্টেম্বরে আমরা জানতে পাবো। সেকেন্ড প্রশ্নের উত্তর হচ্ছে যে রেট্রোসিভ ইফেক্ট হবে কিনা। যারা অলরেডি স্কিল ওয়ার্কারে চলে আসছে সিন্স 2020 পরে, যেখানে ওরা 1.4 মিলিয়ন পিপলের কথা বলছে, যারা আগামী 2 বছরের ভিতরে 29-এর ভিতরে যারা সেটেলমেন্ট পাবে, এবং তাদের ধারণা এরা সেটেলমেন্ট হয়ে গেলে এরা বেনিফিট যাবে, এবং তাদের এই হাউজিং কিংবা এই বেনিফিটের যে উপরে যে চাপ পড়বে, এটা তারা আসলে কোঅপ করতে পারবে না। তো এইসব বিভিন্ন রকমের তারা অজুহাত দেখে বলছে যে আর্ন সেটেলমেন্টটা রেট্রোস্পেক্টিভ হতে হবে। এটা কিন্তু শাবানা মাহমুদ কিংবা গভর্নমেন্ট কিন্তু পুরোপুরি ডিটারমাইন্ড যে এটা করতেই হবে। এখন আপনি জিজ্ঞেস করছেন যে আমার ওপিনিয়নকে, আমি কিন্তু প্রত্যেক দিন রিসার্চ করি, হিউজ 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আমি কিন্তু পড়াশোনা করি, রিসার্চ করি আপনাদের ইমিগ্রেশনের উপরে, তারপরে অন্যান্য বেনিফিটের উপরেও কিন্তু আমার এক্সপার্টাইজ আছে, আমি সেগুলো অ্যাডভাইস দিয়ে থাকি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাদের জন্য এই 10 ইয়ার্স করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ইভেন রেট্রোসিভ ইফেক্ট করা তো আরো ডিফিকাল্ট হয়ে যাবে। যদি হয়, হলেও যারা ফিউচারে আসবে তাদের উপরে হয়তো এটা কার্যকরী হতে পারে যদি তারা কার্যকরী করতে চায়। আর রেট্রোসিভ ইফেক্ট কিন্তু এটা তাদের জন্য ইম্পসিবল হয়ে গেছে। নট ইভেন দ্যাট, যে এটা কার্যকরী করাও কিন্তু ফিউচারে সেটাও ডিফিকাল্ট হয়ে গেছে। যেরকম 100 এমপি কিন্তু এটার বিরুদ্ধে বলেছে এটা আসলে ভায়াবল না, এটা করলে পরে খুব একটা ভালো হবে না। এবং অনেক অর্গানাইজেশন তারা বলেছে যে এটা সঠিক হচ্ছে না। কারণ হচ্ছে তারা বলতে চাচ্ছে যে যেসব বাচ্চারা
এই মুহূর্তে হয়তো 16 আছে, 17 আছে, যখন এই আইনটা হয়ে যাবে তাদেরকেও যদি 10 ইয়ার্স অপেক্ষা করতে হয়, তারা কিন্তু দেখা গেল এ লেভেল কমপ্লিট করার পরে তারা কিন্তু স্টুডেন্ট ফিনান্স পাচ্ছে না, তারা কিন্তু ইউনিভার্সিটিতে যেতে পারছে না। অতএব তাদেরকে হায়ার এডুকেশন থেকে তারা বঞ্চিত হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদেরকে বারবার কিন্তু এক্সটেনশন নিতে হচ্ছে। সেই এক্সটেনশনে কিন্তু ওই যে প্যারেন্টস আছে তাদের কিন্তু হিউজ অ্যামাউন্টের মানি তাদের প্রত্যেক বছরে ইমিগ্রেশন হেলথ চার্জ এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস, একটা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস বোধহয় 1400 পাউন্ড সামথিং দিতে হয়। তো এখানে তাদের প্রায় 4000 পাউন্ড করে এক একজনের অ্যাপ্লিকেশনের জন্য। একটা ফ্যামিলিতে 4 জন 5 জন থাকলে এখানে দেখা যাচ্ছে যে প্রায় 20,000 একবার এক্সটেনশন মিনিমাম। এরপরে তো অন্যান্য খরচ তো আছেই। তো যে কারণে এটা আসলে ওয়ার্থি হবে না। আর আরেকটা জিনিস বলা হয়েছে যে বাচ্চারা তারা কিন্তু দারিদ্র সীমার নিচে নেমে যাবে। এই যে বারবার এক্সটেনশন নেয়া, এইগুলো করতে গেলে তখন এই সমস্যাটা হবে। তো এই কারণে কিন্তু 100 এমপি সহ বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন যারা কি বলে যারা এই ধরনের ক্যাম্পেইন করে সেই ধরনের অর্গানাইজেশন সহ তারা কিন্তু খুবই এটার ব্যাপারে কিন্তু আপনার ভোকাল, যে এটা করা ঠিক হবে না, এটা ভায়াবল হবে না এবং এটা ইনজাস্টিস হবে। কারণ হচ্ছে যে যারা অলরেডি এসেছে তাদের কিন্তু লেজিটিমেট এক্সপেকটেশন যে তারা 5 ইয়ার্স পরে যেয়ে তারা সেটেলমেন্ট পাবে সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য রিকোয়ারমেন্টস। তা এখন হঠাৎ করে এসে যদি তাদের জন্য 10 ইয়ার্স করা হয় কিংবা 15 ইয়ার্স করা হয়, যে যারা কেয়ারার কিংবা সেলার কেয়ার সহ লেভেল 3-4 আছে 5 পর্যন্ত, তাহলে তাদেরকে 15 ইয়ার্স কিন্তু অপেক্ষা করতে হবে। এটার জন্য কিন্তু টু লং ওয়েটিং টাইম ফর সেটেলমেন্ট এবং এটা ভায়াবল না, এটা ইনজাস্টিস হবে। এবং আমি যেটা বলেছি লেজিটিমেট এক্সপেকটেশন কিন্তু ছিল যখন ওই আইনটা ছিল, সেই আইন জেনে বুঝেই কিন্তু সে এসেছে। এখন তার উপরে নতুন করে আইন কিন্তু চাপিয়ে দেয়া উচিত হবে না। এটা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ করা যায়। তো আমার মনে হয় যে আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন সেপ্টেম্বর পর্যন্ত। আমি রেগুলার সানডেতে 9 o'clock আসবো, যদি কোনো আপডেট থাকে সেটা আপনাদেরকে দেবো। এই মুহূর্তে আপনারা প্রেশার নিয়েন না, টেনশন নিয়েন না, সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। আমার কাছে মনে হয়েছে রেট্রোসিক ইফেক্ট ইম্পসিবল, ইভেন এটা কার্যকরী করাও ডিফিকাল্ট হচ্ছে এই সরকারের, এবং আপনারা ইলেকশনে কিন্তু এটা রিফ্লেক্ট করছে, মুসলমানরা কিন্তু লেবার পার্টিকে ভোট দিচ্ছে না। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য।